হ্যাঁ, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, অর্থাৎ সেনাবাহিনীর হস্তক্ষেপ বলা হচ্ছে, বলছেন হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে, যাই হোক, যে আলোচনায় হয়েছে ফেসবুক পোস্টে আপনারা সবাই দেখেছেন, এবং সেটাকে তারা রাজনীতিতে হস্তক্ষেপ বলছে এখন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। একটা শিরোনাম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, অর্থাৎ সেনাবাহিনীর হস্তক্ষেপ বলা হচ্ছে, বলছেন হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে, যাই হোক, যে আলোচনায় হয়েছে ফেসবুক পোস্টে আপনারা সবাই দেখেছেন, এবং সেটাকে তারা রাজনীতিতে হস্তক্ষেপ বলছে এখন। তো এখন প্রশ্ন উঠেছে যে হ্যাঁ, জুলাই আগস্টে সেনাবাহিনী যে আপনাদের সাথে যোগাযোগ রেখেছে, আপনাদের হয়ে কাজ করেছে, সেটাও তো রাজনীতিতে হস্তক্ষেপ। একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদেরকে বাদ দিয়ে সেনাবাহিনী আপনাদের হয়ে কাজ করেছে, আপনাদেরকে কাঁধে নিয়ে নেচেছে, এবং সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা হচ্ছে গ্রেফতার করেছে, ডেভিল হান্টের নামে গ্রেফতার করা হচ্ছে, নানাবিধ কাজ সেনাবাহিনী করেছে, রাজনীতিতে তারা হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ করার সুবিধাভোগী হচ্ছেন আপনারা, অর্থাৎ এনসিপি বর্তমান যেটি সুবিধাভোগী, আপনারা সুবিধা পেয়েছেন। আপনাদের সুবিধায় যখন এখন একটু ব্যাঘাত ঘটেছে, আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেছেন। এখন সেনাবাহিনীর উচিত রাজপথ থেকে বা সারা দেশ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করে ব্যারাকে ফিরে যাওয়া, এবং বর্তমান যে রাজনৈতিক দলটি হয়েছে, যদিও তাদের কোনো নিবন্ধন নেই, মার্কা নেই, কোনো সাংগঠনিক দক্ষতা নেই, সন্ত্রাসের উপর নির্ভর করে তারা রাজনৈতিক দলটি করেছে, তাদেরকে জনগণ জবাব দেবে। রাজনৈতিক দল হিসেবে তারা এখন দেশের সাধারণ মানুষ, একদম আমজনতারও যে পাওয়ার আছে, তাদের সেই পাওয়ার এখন নেই রাজনৈতিক দল হিসেবে। কাজেই মোকাবেলা করবে এবং জবাব দেবে দেশবাসী, দেশের সাধারণ মানুষ। সো কোন দাপটে, কোন শক্তিতে তারা এই ধরনের কথা বলছে, সেনাবাহিনীকে আজকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন এই মুহূর্তে আবার অনেকেই বলছেন সেনাবাহিনীর উচিত, যদি কাজটা ইজি হয়, সেনাপ্রধান বর্তমানে যিনি আছেন তিনিই বিপদে পড়ে যাচ্ছেন, তিনি এখন এই মুহূর্তে যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, সেনা শাসন জারি করেন, এবং দেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন, তাহলে হয়তো ইনক্লুসিভ একটা নির্বাচন দেশে হতে পারে। এরা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এদের পছন্দ মতো নির্বাচন হতে হবে, অথবা তারা আদৌ নির্বাচন চায় না। এখন আবার আওয়ামী লীগ যেটি বলেছে সেটি হচ্ছে যে তারা শেখ হাসিনার নেতৃত্বেই আছে, এবং এরা বলছে শেখ হাসিনাকে বাদ দিতে হবে, শেখ পরিবার বাদ দিতে হবে, যেটি কখনো বাস্তবায়ন হবে না। আর এরা বলছে যে কি সংশোধন হয়ে আসতে হবে আওয়ামী লীগকে, সেটিও সম্ভব নয়, যারা আছে তারাই করবে। আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ বলেছে তারা ডক্টর ইউনূসের অধীনে কোনো রাজনীতি, অর্থাৎ নির্বাচন করবেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাজেই যে বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন, সেটি হচ্ছে নির্বাচন একটা মানে আশঙ্কার মধ্যে পড়ে গেল। আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা? বিএনপি চাচ্ছে নির্বাচন, অবশ্যই নির্বাচন চাচ্ছে। আওয়ামী লীগ এখন এই ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন চাচ্ছে না কেন? আরেকটা সংঘাত তৈরি হয়েছে। আসিফ মাহমুদ একটা টেলিভিশন চ্যানেলে যে বক্তব্য দিয়েছে, সেখানে অনেকগুলো কথা, বেফাঁস কথা তিনি বলেছেন। একজন সেনাপ্রধান, রাষ্ট্রের সেনাপ্রধান, তিনি বলতেই পারেন যে একজন মামলার আসামি, কনভিক্টেড আসামি, কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হয়।
একটি অত্যন্ত যৌক্তিক কথা, অত্যন্ত ন্যায্য কথা। অথচ আসিফ মাহমুদ বলেছে যে তিনি পাথর বুকে চেপে ধরে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন। এই কথাগুলো ডিসক্লোজ করাটা তার কতটুকু সে শপথ নিয়েছে, উপদেষ্টা হয়েছে। আরেকটি কথা, কথার পিঠে কথা আসে শুধু। আরেকটি কথা বলে রাখি, এনসিপির সদস্য এরা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা উপদেষ্টা মণ্ডলীতে থাকে কিভাবে, এবং তাদের অতি দ্রুত পদত্যাগ করা উচিত, তারা রাজনীতিতে আসা উচিত। তারা বুঝবে তখন কত ধানে কত চাল। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এরাই তো একই গোত্রের ভাই বেরাদরেরা। হ্যাঁ, এনসিপি করেছে, কেউ আছে ক্ষমতায়, কেউ আছে রাজনৈতিক দলে। এটি কখনো একটা রাজনীতিতে মানে সুদূর প্রসারী কোনো সুফল বয়ে আনবে বলে দেশবাসী মনে করছে না। বিএনপির কেউ কি এখন ক্ষমতায় আছে? জাতীয় পার্টির কেউ কি এখন ক্ষমতায় আছে? আওয়ামী লীগের কেউ কি এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে? আওয়ামী লীগের কথা বাদে দিলাম, অন্যান্য রাজনৈতিক দলের কেউ কি আছে? কাজেই এনসিপির দুইজন রাজনীতিতে দেশের উপদেষ্টা মণ্ডলীতে এখন আছেন। তার মানে বলা যায় যে সরকার নিরপেক্ষ নয়, এদেরকে পদত্যাগ করতে হবে। আর সেনাবাহিনীর কথা বারবার যেটি বলেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, নতুনভাবে তারা বিতর্কিত করেছে। তাদের স্বার্থে যখনই আঘাত লেগেছে তখনই তারা সেনাবাহিনীর বিরুদ্ধে নেমেছে। এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আমি আবারও বলছি, অনেকেই বলছেন যে একটা সুদূর প্রসারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ধোঁয়া তারা তুলবে এবং নির্বাচনটা যাতে না হয় সেটা তারা চেষ্টা করবে। অর্থাৎ এগুলো নিয়ে যদি কেওয়াজ লেগেই থাকে দেশে, তাহলে নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইবেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন দেয়া যাবে না, এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তার ভিতরেও একটা লোভ আছে, লালসা আছে। তিনি আজীবন ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন এবং ক্ষমতায় থেকে তিনি তার ব্যবসা বাণিজ্য গুছাচ্ছেন। এখনও এই বয়সে বাপরে বাপ, চিন্তা করতে অবাক হতে হয়। তার গ্রামীণের নামে এখন তিনি ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণের নামে রিক্রুটিং এজেন্সি করেছেন, মেন পাওয়ার বিজনেস করবেন, গ্রামীণের নামে ওই স্টারলিংকে বাংলাদেশে আনতে চেষ্টা করছেন, গ্রামীণের নামে আরও বেশ কিছু ব্যবসা তিনি এর মধ্যে বাগিয়ে নিয়েছেন। সেটি খুবই ন্যাক্কারজনক একজন রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা হয়ে দেশের তিনি বাংলাদেশকে তার ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। কোনো এক সময় আসবে তিনি হয়তো বাংলাদেশের নাম দেবেন গ্রামীণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জিনিসটি আমরা দেখার অপেক্ষায় আছি। আর সেনাবাহিনীর কথা যেটি বলেছে, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার রাজনীতিতে হস্তক্ষেপ, হাসনাত আবদুল্লাহ বিষয়টা হাস্যকর। এখন তারা বলছে রাজনীতিতে হস্তক্ষেপ। সেনাবাহিনী এত তাদের হয়ে যে কাজ করেছে সেটি কী ছিল? হস্তক্ষেপ না। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। আর রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। চিন্তা করেন, রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। হ্যাঁ, রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, এটা তো সবাই বলছে। একটা নির্বাচন দিয়ে এই সরকার যেন সরে যায়, রাজনীতিবিদরা যেন ক্ষমতায় আসে, তারা যেন সংস্কার করে, এটি তো সবাই চাচ্ছে। যাই হোক, আজকের সমাবেশে কি দাঁড়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাহিদ ইসলাম। আচ্ছা, যে সেনাপ্রধান আমাদের সঙ্গে একটা ইনফর্মাল মিটিং করেছেন, ঠিক আছে, সেখানে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গা থেকে গত বৃহস্পতিবার আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। 5ই আগস্টের পর ফর্মাল ইনফর্মাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। 11 তারিখের মিটিংয়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেই জায়গায় অপর প্রান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি ডিসক্লোজ করেছি। ওখানে সব কিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে দেশের নাজুক। দেশকে একটা বা বিশৃঙ্খল পরিবেশে
এরা নিয়ে গেছে এবং দেশকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করার পিছনে আজকে আইনের বাইরে লাগামহীনভাবে খুন সন্ত্রাস এগুলো চলছে, তার জন্য দায়ী হলো এই ছাত্রছাত্রী নামধারী এই ছেলে মেয়েগুলো, যারা এখন এনসিপি দলটির নাম দিয়েছে। কখনো তাদের কর্মসূচিতে কোনো লক্ষ্য ছিল না যে তারা রাজনৈতিক দল করবে, দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, কিচ্ছু না। পুরো দেশবাসীর সাথে একটা প্রতারণা করেছে তারা। এবং তাদের আরও কিছু কথা বলা হয় যে ওই বিগত আওয়ামী লীগ সরকার যদি তাদের এই কর কোটা দাবিটা মেনে নিত, তারপরেও তারা পিছপা হতো না, তারা অন্য প্রসঙ্গে। এবং যখন কোটা প্রথা মেনে নেওয়া হচ্ছে তখনই তারা 9 দফায় ঘোষণা করেছে, সরকার পতনের আন্দোলন 1 দফা ঘোষণা করেছে, যেটি পুরো জাতির সাথে নেশনের সাথে একটা মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কর্মসূচি দিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। এটি জাতি কোনোভাবে, দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে বলে আমার মনে হয় না। তবে সেনাবাহিনী যদি এই মুহূর্তে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ড্র করে দেন, দেশের জনগণ তাদের সাথে এনসিপির সাথে কথা বলবে। আর যদি আরেকটি হয় বিকল্প, সেনাপ্রধান যদি দায়িত্ব গ্রহণ করেন, দেশের মানুষ সেটিকে স্বাগত জানাবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারা নির্বাচন ঘোষণা করবেন। দেশের সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। কি হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ডিরেক্ট স্পিচ আছে, আপনাদের কনভারসেশনটা, আমাদের কনভারসেশনটা কি হয়েছে, উপর থেকে কি এসছে, আমাদের পাশে কে কি বলেছে, সেটা সব কিছু আছে। আমরা 5ই আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা কারা করেছে এটি তো বের করতে হবে। আওয়ামী লীগকে একচেটিয়া গণহত্যা বলে পুলিশ হত্যা করেছে কাদেরকে? যারা সারা দেশব্যাপী জ্বালাও পোড়াও পুলিশদের আক্রমণ করেছে, পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য গুলি করতে, তবে রাবার বুলেট চড়েছে। আর বিতর্ক রয়ে গেছে, অনেক শহীদ এখন ফিরে আসছে ঈদের জন্য, ঈদ করবে তারা, এবং অনেক শহীদ আমরা ফেরত আসতে দেখেছি বিগত দিনগুলোতে। এবং অনেকেই বলছেন যে আমরাই আন্দোলন চাঙ্গা করার জন্য জ্বালাও পোড়াও পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে মেরে কুটে প্রোপাগান্ডা ছড়িয়ে গুজব ছড়িয়ে দেশের এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদেরকে অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই পুরো দেশের মানুষ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ আওয়ামী লীগকে তারা চায় না। আচ্ছা, কেন চায় না? মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে, যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে 5 আগস্টের পরপরই আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, সেই আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে। এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে, ধীরে ধীরে বলবো কি, আমরা বলবো যে 6-7 মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন 5 আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে, একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। কিছু মানুষ হয়তো এখনও তাদের পক্ষে আছে, কিন্তু কতটা? সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি। এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে? নির্বাচনে গেলে এটিই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তার জায়গা থেকে সরকার গঠন করতেই পারে, দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে, তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, হয়তো সেখানে যেতে পারে। অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর 2 জন প্রার্থীও সিট জয়লাভ করতে পারবে না, নির্বাচনে 2টো সিটও তারা অর্জন করতে পারবে না। বাস্তবতা তাই বলে। আর এ কারণেই আওয়ামী লীগকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জিহাদ ঘোষণা করেছে, গৃহযুদ্ধের ডাক দিচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না, তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব।
আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল। এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি। নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো, তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে। কাজ কি কিছু হয়েছে? 15.5 বছর 16 বছর যেভাবে স্টিম রোলারের উপর দিয়ে বিএনপি চলেছে, সেই বিএনপি তো এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি বলতে চাচ্ছি এটি, বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের, রাষ্ট্রের, দেশের শেকড়ে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না, মানুষের মাঝ থেকে মুছে ফেলা সম্ভব না। কিন্তু সেই চেষ্টাটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয়করা, কথিত ছাত্র সমন্বয়করা দাবি তুলছেন। তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না, কিন্তু ওই যে ক্ষমতার লোভের বশবর্তী হয়ে তারা যা ইচ্ছে তাই করছে। তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন। তারা যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল, পিটার হাসের দিকে তাকিয়েছিল, যে পিটার হাস কী বলে, প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকতো তারা, যে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে। এমনকি 5 আগস্টের আগে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয়করা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, তা তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে যে তারা নিয়মিত ইউএস এম্বাসির সঙ্গে যোগাযোগ রাখত। তো এখন আমি যেমন কথা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে, ভারত যদি না করে, তাও কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব? সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তাভাবনা সেটিকে গুরুত্ব দিতে চাইছে না। হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে, এখন তারা যা ইচ্ছে তাই করতে চাচ্ছে, সেই জায়গা থেকে তারা বুঝেও না বোঝার চেষ্টা করছে। তুলসী গ্যাবারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমনটি খবর ছড়িয়ে পড়েছিল, এবং আমি সেটি সমীকরণ মেলানোর চেষ্টা করছিলাম আমার একটি কন্টেন্টে, যে সত্যি কি তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন। আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেগুলো ছড়িয়েছে বা ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা। এবং আমি বলেছিলাম যে 2 ঘন্টার জন্য তুলসী গ্যাবার উধাও ছিলেন, সেই 2 ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, নানান ধরনের সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, সেই কন্টেন্টে যারা মন্তব্য করেছেন অন্তত এই ছাত্র সমন্বয়কদের পক্ষে, তারা বলছে এটি অলীক কল্পনা, এটি রিউমার ছড়ানো হচ্ছে, এটা কোনোভাবেই হতে পারে না, তুলসী গ্যাবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তার মানে কি? তারা নিজেদের অজান্তেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন, তুলসী গ্যাবার্ডের ভূমিকাটি তারা গুরুত্বের সঙ্গে নিতে চাচ্ছেন, কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না বা স্বীকার করতে সাহস পাচ্ছেন না। বাস্তবতা হচ্ছে এটি। আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে, এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন, তিনি দিল্লি থেকে কেন কলকাতায় আসবেন। এর পক্ষে যুক্তি কি থাকতে পারে? অনেকে বলবেন যে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে আসছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পড়তে পারবেন। বাংলাদেশে ঢোকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে, হেলিকপ্টার রয়েছে, তো এর জন্য কলকাতায় এসে প্রস্তুতি নেওয়ার কি দরকার? এটা আমি জানি না, আমার বোধগম্য নয়। তবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন। আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই। আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়করা যেই দাবি তুলেছেন, তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন? নিশ্চয়ই তারা এটুকু অনুধাবন করতে পারছেন। আর এই কারণেই তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচির ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি। যুদ্ধাপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য, যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, আমরা নিজেরও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক।
কিন্তু দল হিসেবে নয়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে। নিশ্চয় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ এটিকে সাপোর্ট করতে পারে না। কিন্তু যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে যুদ্ধাপরাধ ইস্যুতে, তো আওয়ামী লীগ যদি গণহত্যার সঙ্গে জড়িত থেকেই থাকে, তার বিচার যদি এই ছাত্র সমন্বয়করা চেয়ে থাকেন, তাহলে ৭১ ইস্যুতে তারা কেন কোনো কথা বলছেন না? এবং এই প্রশ্নটি শুক্রবার তাদের একটি সংবাদ সম্মেলনে করা হয়েছিল এক সাংবাদিকের পক্ষ থেকে, যে যুদ্ধাপরাধ ইস্যুতে তারা কিছু বলছে না কেন। তারা কি বললেন? জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলছেন যেটা আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা। স্বাধীনতা সংগ্রামের মতন কোনো ইস্যু, মুক্তিযুদ্ধের মতো কোনো ইস্যু, এটা শুধুমাত্র পূর্বপুরুষদের কাঁধে দায় চাপিয়েই বসে থাকা যায় না। এটি আমাদের নিরন্তর চেতনার বিষয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ২৪-এর চেতনা নয়, ৭১-এর চেতনা থাকবে। ২৪টা শুধুমাত্র একটি স্বৈরাচার শাসন হটানোর জন্য একটা আন্দোলন ছিল, আর ৭১ নিঃসন্দেহে একটি জনযুদ্ধ, একটা ভূখণ্ডের উদ্ভবের জন্য, একটা নির্যাতনকারী রাষ্ট্রের মধ্য থেকে আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়ের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য নিরন্তর একটি সংগ্রাম ছিল। ৩০ লাখ শহীদের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে। সেটির সঙ্গে ২৪-এর চেতনা মিলাবেন, ৭১-কে ছোট করবেন বা ৭১-এর জায়গায় ২৪-কে রিপ্লেস করার চেষ্টা করবেন, এত ঠুনকো চিন্তাভাবনা থেকে আর যাই করা যাক, বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না, গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব না। আমি সবসময় একটা কথা বলি, আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা যে মতের অনুসারী হই না কেন, এখনও পর্যন্ত বাংলাদেশের ৯০ থেকে ৯৫% মানুষ বা ৮৫% মানুষ এখনও মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন। মুক্তিযুদ্ধের চেতনা ইস্যুতে তারা ছাড় দিতে রাজি নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করুক আর না করুক, সেটা আওয়ামী লীগের বিষয়। কিন্তু এইখানে দেশের প্রায় ৯০% মানুষ অবশ্যই আপোষহীন। এবং সেই জায়গা থেকে বলছি, যখন নাহিদ ইসলামের মতন সোকল তরুণ রাজনীতিবিদরা তারা বলেন যে এটা পূর্বপুরুষের দায়, আমরা আমাদেরটা দেখব, এটি হচ্ছে উদুর পিণ্ডে বুদুর ঘরে চাপানোর মতন একটি অপচেষ্টা। অতএব তারা নিজেরাই জানে না যে তাদের আদর্শ কী, তারা কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা পৌঁছে যেতে চায়। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি করছে, সে তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ১৬ বছরে ১৫.৫ বছর যা না করতে পেরেছে, এখন তো অনেকে বলেন যে ৭ মাসে ৭.৫ মাসে তা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার বাই সমন। বলছিলাম ইলিয়াস হোসেনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা। তার আগে একটু বলে নিই, ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এই সেনাবাহিনী নিয়ে যে আলোচনাটা গত ২ দিন বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করেছে, সেই পরিস্থিতির মাঝেই ভারতীয় গণমাধ্যম আবারও বলার চেষ্টা করছে যে সেনাপ্রধানকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তাতে সেনাপ্রধানই এখন ভূমিকা রাখবেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে। তাদের খবরটা সত্য কি মিথ্যা সেটা তারাই জানেন, এবং তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই আসছেন। বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে না। আদতে কি হচ্ছে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, কারণ আমরা ধোঁয়াশার মধ্যেই থাকি। যখন ব্যাপারগুলো খোলাসা হয় তখন হয়তো সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করি, মতামত দেওয়ার ব্যাপার থাকে। তখন চলে যাই ইলিয়াস হোসেনের স্ট্যাটাস নিয়ে কথা বলতে। ইলিয়াস হোসেন আবারও আজকে ২টো স্ট্যাটাস দিয়েছেন, ভয়াবহ 2টো স্ট্যাটাস। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে তিনি দ্বিতীয় কিস্তি লিখেছেন। এর আগে ১২৯টি ওয়ার্ডের উত্তর সিটি কর্পোরেশনের সেখানে প্রশাসক নিয়োগের দুর্নীতি নিয়োগ বাণিজ্য এরকম একটা স্ট্যাটাস লিখেছিলেন। তারপরেই আমরা দেখেছিলাম যে ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ আর নাই, এরপরে আবার ফেসবুক পেজ তার অ্যাক্টিভ হতে দেখা গেছে। এবার তিনি দ্বিতীয় কিস্তি লিখেছেন, শিরোনাম দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি পার্ট 2।
কিভাবে কোন সোর্স থেকে তিনি এইগুলো পাচ্ছেন, কোন সোর্স থেকে লিখছেন সেটা তিনিই ভালো বলতে পারেন। তবে তিনি লিখেছেন সেটা হচ্ছে পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার এপিএস ক্যাশিয়ার মোয়াজ্জেম। স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোনো নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই। গত 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেওনি, কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার। সূত্র জানিয়েছে, ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু গত 25 তারিখে অবসর গ্রহণ করেন। এরপরেও তিনি পদ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক 29 ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন। মিজানুর রহমান, জসিমউদ্দিন আরজু সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করলে মোয়াজ্জেম তাদের কাছ থেকে 2 কোটি টাকা দাবি করে। সেই মোতাবেক মোয়াজ্জেমকে 50 লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা চাকরি এক্সটেনশনের পর দেওয়ার কথা বলা হয়েছে। সেই ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেও গেছে। রোববার ফাইলটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকালকে এই ফাইলটি পাশ হবে, এমনটা জানিয়েছেন ইলিয়াস হোসেন। এবং তারপরে তিনি লিখেছেন, খোঁজ নিয়া দেখেন গিয়া। বিশেষ দ্রষ্টব্য, আসিফ মাহমুদ কোনো টাকা ঘুষ খায় না, দল চালাতে তিনি ফান্ড কালেকশন করছেন। এটা বলে একটু হয়তো কমেডি করার চেষ্টা করেছেন যে তিনি আসলে ঘুষ খান না, তিনি নতুন যে দল সেই দল চালানোর ফান্ড কালেকশন করছেন, ফান্ড কালেকশনে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রথম কিস্তির পরে দ্বিতীয় কিস্তি যখন প্রকাশিত হলো তখন এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপদেষ্টা হিসেবে টিকে থাকার নৈতিকতা নিয়ে। যদি এই খবরগুলো ভুয়া হয় তাহলে ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাসের বিরুদ্ধে তার অবস্থান নেওয়া উচিত। সেই অবস্থান এখন পর্যন্ত তাকে নিতে দেখা যায়নি, সরকারেরও কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। এবার আসিফ মাহমুদের পাশাপাশি মাহফুজ আবদুল্লাহ, তাকে নিয়েও স্ট্যাটাস দিয়েছেন ইলিয়াস হোসেন এবং সেখান থেকে ভয়াবহ একটা তথ্য পাওয়া যাচ্ছে। জানি না সেই তথ্য সত্য নাকি মিথ্যা। মাহফুজ আলম সম্পর্কে তিনি লিখেছেন, মাহফুজ আলম এস আলম থেকে এক কিস্তিতে 150 কোটি টাকা নিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন নিয়োগেও খেয়েছেন। এস আলম গ্রুপের কাছ থেকে 150 কোটি টাকা এরই মাঝে নিয়েছেন এমন অভিযোগ ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে করছেন। এস আলম গ্রুপের প্রধান সম্পর্কে এরই মাঝে নানা রকমের সমালোচনা রয়েছে। শেখ হাসিনা সরকারের খুবই কাছের আস্থাভাজন ব্যক্তি ছিলেন এস আলম গ্রুপ। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ব্যাংক দখল সহ বিভিন্ন কাজে লিপ্ত থাকতে তাকে দেখা গেছে আওয়ামী লীগের সময়। তিনি সিঙ্গাপুরের নাগরিক হয়েছেন। সিঙ্গাপুরের সিটিজেন হিসেবে থাকার কারণে বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না, কারণ তিনি সিটিজেনশিপ আগেই সারেন্ডার করেছিলেন, তিনি আর বাংলাদেশের নাগরিকই নন। এরকম নানা আলোচনার মধ্যে মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে যে তথ্যটা ইলিয়াস হোসেন সামনে নিয়ে আসলেন সেটা রীতিমতো ভয়াবহ। এই তথ্যগুলো দুই উপদেষ্টা সম্পর্কে যখন আসছে তখন কানাঘুষা চলছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে সেনাবাহিনীও এই উপদেষ্টা এবং নাগরিক পার্টির কিছু কিছু নেতার বিরুদ্ধে সেনাবাহিনী খেপেছে এবং সেনাবাহিনীর তরফ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে, এরকম কানাঘুষাও চলছে। সেটার সত্যতা নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ এগুলো শুধুই কানাঘুষা, এগুলো সত্য না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাবে না। কিন্তু ইলিয়াস হোসেন, আপনারাও দেখলেন সেই স্ক্রিনশট, ইলিয়াস হোসেন যে 2টি অভিযোগ আজকে আবার করলেন
তাতে আমার মনে হয় এটার প্রোটেস্ট করে ইলিয়াস হোসেনকে প্রশ্নের মুখোমুখি করা এবং তিনি মিথ্যা হলে তাকে শাস্তির মুখোমুখি করা, আর তা না হলে এই দুই উপদেষ্টার আর নৈতিক অবস্থান থাকে কি না প্রশ্নবিদ্ধ হচ্ছে উপদেষ্টা হিসেবে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে যাচ্ছে সামনে, যখন নিজেদের মধ্যেই এরকম অবস্থা তৈরি হয়েছে তখন? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।